আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট বুধবার। সুষ্ঠু করতে প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিইসি। জনগণের কল্যাণ বিবেচনায় প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বিবেচনায় রেখে প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ। এবং চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি20 সিরিজ 2 ম্যাচ হাতে রেখে জিতল বাংলাদেশ। তৃতীয় টি20তে টাইগারদের 9 রানের জয়। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে বুধবার। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, কোনো দল উপজেলা ভোটে আসলো কিনা সেটি বড় কথা নয়, একাধিক প্রার্থী থাকায় ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন সিইসি। বিস্তারিত সোমা ইসলামের রিপোর্টে। সারা দেশে 4 ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বুধবার ভোট হবে 140 উপজেলায়। মোট প্রার্থী 1635 জন, ভোটার 3,15,00,000। ভোট সুষ্ঠু করতে সব আয়োজন শেষ করেছে ইসি। নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে সিইসি বলছেন, উপজেলা ভোট নিয়ম নয়, গণতন্ত্র রক্ষার। 7 জানুয়ারির ভোটের চেয়ে স্থানীয় পর্যায়ের উপজেলা ভোট অংশগ্রহণমূলক হচ্ছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন সিইসি। তুলনামূলক পার্থক্য ওটা হচ্ছে জাতীয় সংসদের ভোট, আর আগামীটা হচ্ছে স্থানীয় সরকারের ভোট। জাতীয় সংসদের ভোট আর এর মধ্যে পার্থক্য তো সেদিক থেকে থাকবেই, কিন্তু জাতীয় সংসদের যে ভোট যেটা হয়েছে সেখানে পার্থক্য স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে। সেই দিক থেকে যে উৎসাহ উদ্দীপনা উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ উদ্দীপনা উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ সহিংসতা না হয়। ভোট একপেশে নাকি প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে এমন প্রশ্নের জবাবে সিইসি জানালেন, কোন দল আসলো কি আসলো না সেটা বিবেচ্য নয়, মূল হলো বহু প্রার্থীর অংশগ্রহণ। আমরা দেখছি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে, এবং সেটা কেউ আসলো কি আসলো না। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। এটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যক্তি প্রার্থী সংখ্যা। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না। আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। প্রথম ধাপে 5টি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এ ধাপে 59টি জেলায় 22টি উপজেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলোতে ব্যালটে ভোট দিবেন ভোটাররা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। যে কোনো প্রকল্প গ্রহণের আগে জনগণের কল্যাণ সেটি কতটুকু কাজে লাগবে তা বিবেচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক এবং জনপদ অধিদপ্তরের কার্যক্রমে রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে সক্ষমতা বেড়ে যাওয়ার সাথে সাথে পরনির্ভরশীলতা কমে আসে। দেখুন সাদি মাহমুদের রিপোর্টটি। গণভবনে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম দেখে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের বিষয়টি মাথায় রেখেই প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমি একবার বলেছি দেখে আপনাদের এটা করতে হবে, এই চিন্তা যেন মাথায় না থাকে। কারণ আমি কিন্তু কোনো ব্যাপারে ওই যে ধরে বসে থাকি না, রিজিড না, খুবই ফ্লেক্সিবল। যে কোনো জিনিস অ্যাডজাস্ট করতে হয়, এটা আমি মনে করি। এখানে আমি একটা কথা বলবো যে আমাদের যেমন অনেকগুলি প্রস্তাব দেখানো হলো সড়কে, মানে ইনার সার্কুলার, তারপরে আউটার সার্কুলার, তারপর এত সার্কুলারের কি খুব বেশি একটা প্রয়োজন আছে নাকি আমাদের? কারণ ইতিমধ্যে অনেকগুলি সংযোগ কিন্তু হয়ে গেছে। সেখানে আমাদের কোনো কোনো জায়গা আছে যে সামান্য একটুখানি যোগ করে দিলেই কিন্তু যোগাযোগটা হয়ে যায়।
তো ওটা আগে আপনাদের খোঁজ করে বের করতে হবে। তবে আউটার সার্কুলারের যে জিনিসটা এসছে আমার মনে হয় এটা খুবই ভালো হবে, কারণ হচ্ছে যে এটা মানে অনেকগুলি আমাদের যে আশেপাশের জেলাও কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে। শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প ফলপ্রসূ হয় কিনা এবং মানুষের উপকারে আসে কিনা সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। উন্নয়নটার জন্য আমরা এমনভাবে করি যে আমাদের সক্ষমতাও বাড়বে, পরনির্ভরশীলতা কমবে, কিন্তু আমরা কাজ করে কাজের মাধ্যমে তার ফলাফলটা মানুষের কাছে পৌঁছাতে পারবো। এখন আমাদের সময় এসছে যে 2021 থেকে 41, এটা মাথায় রেখে যে পরিকল্পনা আমাদের নিতে হবে, প্রত্যেকটা পরিকল্পনায় সকলে আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে, স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে, আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কি হবে, তার থেকে মানুষ কতটুকু লাভবান হবে, এটা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে। অনুষ্ঠানে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া সহ অন্যরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিশ্বব্যাপী সহযোগিতা স্থাপন, জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পদক্ষেপে আস্থা তৈরি এবং চূড়ান্ত পর্যায়ে জীবন বাঁচাতে মহামারী মোকাবেলায় প্রস্তুতি এবং সাড়া প্রদানের জন্য উচ্চ পর্যায়ে রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং মহামারী প্রস্তুতি ও প্রতিক্রিয়ার জন্য স্বাধীন প্যানেলের কো-চেয়ার হেলেন ক্লার্কের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং কোভিড-19 মহামারীর প্রভাব মোকাবেলায় অতীতের সাফল্য বিবেচনা করে বাংলাদেশ গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। COVID-19 has been a global wake-up call, underscoring the critical need for comprehensive reform in international pandemic preparedness and response. This pandemic has shown us that we are all connected. None of us can be truly safe until we make sure everyone is safe. Now is the time to work together globally to achieve the public health goals outlined in Sustainable Development Goals 3 and Goal 17. This involves helping countries with fewer resources improve their ability to handle health risks. শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে ক্রিকেটের খবর। জিম্বাবুয়েকে 9 রানে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখে বছরের প্রথম টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। তবে সহজ ম্যাচকে শেষ দিকে কঠিন করেই জিতেছে টিম টাইগার্স। বন্দরনগরী চট্টগ্রামে টাইগারদের দেয়া 166 রানের টার্গেটে খেলতে নেমে 9 উইকেটে জিম্বাবুয়ে থামে 156 রানে। আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। 2021 সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটি টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। সেবার হারারেতে 2-1 ব্যবধানে সিরিজ জিতলেও এবার চট্টগ্রামে 2024 বিশ্বকাপ শুরুর আগে 5 ম্যাচ সিরিজের টানা 3টিতেই জিতে ট্রফি নিশ্চিত করল টিম টাইগার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টাইগার একাদশে ছিল 2 পরিবর্তন। শরীফুল এবং শেখ মেহেদীকে বিশ্রাম দিয়ে তানভীর এবং তানজিম সাকিবকে নিয়ে একাদশ সাজায় টিম ম্যানেজমেন্ট। শুরুতে জিম্বাবুয়ান বোলারদের তোপের মুখে সাবধানী ব্যাটিং 2 ওপেনার লিটন ও তানজিদ তামিমের। লিটন 12 রানে ফিরলেও জুনিয়র তামিমের ব্যাট থেকে আসে 21 রান। 1 ডাউনে নেমে 6 রানের বেশি তুলতে পারেনি ক্যাপ্টেন শান্ত। তবে টাইগারদের বড় ইনিংসের কারিগর জাকের আলী ও তৌহিদ হৃদয়ের চতুর্থ উইকেটে 87 রানের জুটি। ক্যারিয়ারের অষ্টম ও ম্যাচের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান হৃদয় 2 ছক্কা ও 3 বাউন্ডারিতে খেলেন 57 রানের ইনিংস। হৃদয়ের মতো সমান ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে 44 রানে কিপার ব্যাটার জাকের আলী থামেন মুজারাবানির বলেই। স্বাগতিকদের বিপক্ষে এই ইনিংসে সর্বোচ্চ 3 উইকেট নেন তিনি। শেষ ওভারে রিশাদকে নিয়ে মাহমুদুল্লাহ 2 বাউন্ডারিতে টাইগারদের এনে দেন 5 উইকেটে 165 রানের চ্যালেঞ্জিং টিম টোটাল। 3 উইকেটে প্রথম 10 ওভারে 63 রান করা বাংলাদেশ শেষ 10 ওভারে নিয়েছে 102 রান। জবাবে টাইগারদের বোলিং তোপে 91 রানে 8 উইকেট হারিয়ে ম্যাচ ওইখানেই খুইয়ে বসে সফরকারীরা। তবে টাইগারদের ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের মহড়ায় নবম উইকেটে আকরাম ও মাসাকাজ্জার 54 রানের জুটি দাপট দেখালেও শেষ 2 ওভারে তাসকিন ও সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে পেরে ওঠেনি সফরকারীরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন টাইগার পেসার সাইফুদ্দিন। স্পিনার রিশাদ 2টি এবং 1টি করে উইকেট নিয়েছেন তাসকিন, তানভীর, তানজিম সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ। চট্টগ্রাম পর্ব শেষে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 টি-20 ঢাকায় 10 ও 12 মে। সাকিব আল হাসান ছাড়াও একাদশে দেখা যেতে পারে চেন্নাইয়ের হয়ে আইপিএল মাতানো মুস্তাফিজকে। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, ভারত বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি প্রতিবেশী দেশ ভারতে। মাফ করবেন, ভারতে পশ্চিমবঙ্গ, গুজরাট সহ 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত একটি অঞ্চলে লোকসভা নির্বাচনের 3য় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যে 6টা পর্যন্ত। লোকসভার 93 আসনে প্রার্থী নির্বাচনে এ দফায় ভোট দিয়েছে 17 কোটি 20 লাখ ভোটার। গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের কয়েকটি কেন্দ্রে মৃদু সংঘর্ষ হয়েছে। এর আগে প্রথম দফায় প্রায় 66% ভোটার ভোট দিয়েছে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। হাওড় অঞ্চল থেকে প্রায় 100% ধান সংগ্রহ হয়ে গেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, উত্তরাঞ্চল থেকে শতকরা 10% সংগ্রহ হয়েছে, অন্যান্য অঞ্চল থেকেও সংগ্রহ চলছে। সামগ্রিকভাবে শতকরা 50 থেকে 60% সংগ্রহ হয়ে গেছে। বুধবার থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে 2টো হটলাইন নাম্বার দেয়া হবে। এতে ভুক্তভোগীরা কল করে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দও বেশি দিয়েছি, যদিও মিল কম ওখানে, যার জন্য ধানের বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। সে অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয়, এই জন্য আমরা সদা সচেষ্ট আমরা থাকব। তাহলে যদি তারা এরকম করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী কথা বলছিলেন। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় নীলফামারীতে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি আয়োজন করে ইয়াং বাংলা এবং CRI। সংশ্লিষ্টরা মনে করেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ ধরনের আয়োজন সহায়ক হবে। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সার্বজনীন স্লোগানে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে হল পেনশন স্কিম নিয়ে অবহিতকরণ এবং উদ্বুদ্ধকরণ কর্মশালা। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে সার্বজনীন পেনশন স্কিম নিয়ে বিশেষ কর্মশালায় ওয়ালটনের কর্মকর্তারা ছিলেন। সে সময় সরকার ঘোষিত পেনশন স্কিম নিয়ে শতাধিক কর্মচারীদের অবহিত এবং উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। কর্মশালায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে সার্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমে উদ্বোধন করা হয়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC চেয়ারম্যান SM শামসুল আলম এবং অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন।